কলকাতা পুলিশকে কমান্ড করছে তাকে নিয়ন্ত্রণ করছে, এটি তো হওয়ার কথা না। কারণ যেখানে কলকাতায় মামলা রুজু হয়েছে এবং কলকাতা তথা ভারতের যে আইন, আমাদের বাংলাদেশেও কিন্তু একই আইন, যে একই অপরাধে দুই জায়গায় মামলা রুজু করা যাবে না। এখানে কিন্তু ভারতের আদালতেই তাকে সোপর্দ করতে হবে, কারণ মামলাটা ওখানে রুজু হয়েছে, মামলাটা কিন্তু বাংলাদেশে রুজু হয় না। তাহলে আমার কাছে এখন প্রশ্ন যাচ্ছে, তাহলে আমার ডিবি পুলিশ বা ডিবি হারুন নেপালে কেন গেলেন? এখানে ডিবি হারুনের কাজ কি? একটা অসাংবিধানিক প্রক্রিয়া নির্বাচন হয়েছিল, এটা যাতে মানুষ ভুলে যায় এবং এটা নিয়ে যাতে আর কোনো আলোচনা হয় না, এরকম নাটক হচ্ছে কিনা বা নাটক মঞ্চস্থ হচ্ছে কিনা এখন আমি তথা আমাদের সবাইকে আবার নতুন করে ভাবাচ্ছে এবং ভাবতে হবে। জি, হাসিনা আক্তার, আমার আজকে চন্দন নন্দীর সাথে কথা বলার পরে আমার এই মানে আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের ওই যে ডাইমেনশন বা আন্ডারস্ট্যান্ডিংটা একটু পরিবর্তন হয়ে গেছে। কারণ আমি আমি নিজে মুগ্ধ। আমি 28 বছরের আমার পুলিশের ইনভেস্টিগেশনের পরে আমি এই চন্দন নন্দীর যে ব্যাখ্যা বিশ্লেষণ এবং ইনভেস্টিগেটিভ জার্নালিজম, এটা দেখে আমি আসলে আসলে মুগ্ধ হয়েছি। কারণ আমি আমাদের কোনো পত্র পত্রিকায় কিন্তু আমি বাংলাদেশের কোনো পত্রিকায় কিন্তু আমি দেখি নাই যে মামলাটা রুজু হয়েছে কোথায়। আমি যদিও অনেকগুলো টক শোতে আমি বলেছি যে সাধারণত সাধারণত যেটা ঘটে ডাকাতির মামলার ক্ষেত্রে যেটা ঘটে, যে সেই ক্ষেত্রে 3 জায়গায় মামলা রুজু হতে পারে। যেখানে ডাকাত দল, ধরেন একটা বাসে ডাকাতি হলো, তাহলে ডাকাত দল যে বাসে যেখান থেকে উঠেছে ওইটা একটা ঘটনাস্থল। আরেকটি হতে পারে যে যে বাসটা চিটাগং থেকে ঢাকা পর্যন্ত আসবে, তাহলে কুমিল্লাতে কুমিল্লাতে তারা ডাকাতি করার চেষ্টা করেছে, সেক্ষেত্রে কুমিল্লাতে মামলা হতে পারে। আর যদি বাসটা সায়েদাবাদে এসে শেষ হয় এবং সেখানে ডাকাতটা যদি নেমে যায়, তাহলে সায়েদাবাদে ডাকাতি হতে পারে। আর হত্যা মামলার ক্ষেত্রে বা অন্যান্য মামলার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, ঘটনা যেখানে সংঘটিত হবে মামলাটা সেখানে রুজু হবে। যেখানে চন্দন নন্দী কিন্তু মানে আজকে ক্লিয়ার করলো যে মামলাটা কলকাতাতে রুজু হয়েছে, কলকাতা পুলিশ এটা ডিল করছে। তাহলে তাহলে তো আমাদের বাংলাদেশে এই মামলাটা রুজু হয় নাই। তাহলে বাংলাদেশে মামলা যদি রুজু না হয়ে থাকে, তাহলে আমাদের বাংলাদেশ সরকারের এখানে দায়বদ্ধতা কি আর বাংলাদেশ পুলিশের এখানে দায়বদ্ধতা কি? তাহলে ডিবি পুলিশ কোন অথরিটিতে ভারতে যাচ্ছে এবং কলকাতা পুলিশের উপর একটা সুপারিনটেন্ডেন্স একটা ভাব নেওয়ার চেষ্টা করছে। যেখানে যেখানে কলকাতা পুলিশের মিডিয়ার সাথে কথা বলার কথা, সেখানে হারুন যে মিডিয়াতে কথা বলছে, মানে এমন একটা ভাব যে বাংলাদেশের পুলিশ বা বাংলাদেশের ডিবি পুলিশ কলকাতা পুলিশকে কমান্ড করছে, তাকে নিয়ন্ত্রণ করছে, এটি তো হওয়ার কথা না। কারণ যেখানে কলকাতায় মামলা রুজু হয়েছে এবং কলকাতা তথা ভারতের যে আইন, আমাদের বাংলাদেশেও কিন্তু একই আইন, যে একই অপরাধে দুই জায়গায় মামলা রুজু করা যাবে না। এই ক্ষেত্রে যেটা আমাদের বাংলাদেশের যেটা আইনে আছে, বাংলাদেশের দণ্ডবিধি, ভারতের দণ্ডবিধি তো একই কথা বলা হচ্ছে। সেটি হলো যে ধরেন কোনো জাহাজ, কোন শিপ বা কোনো উড়োজাহাজের ভিতর যেটা বাংলাদেশের সীমানা বা ভারতের সীমানায় না হয়ে এটি এমন এক জায়গায় হলো যেটা অন্য সীমানায় অপরাধ হয়েছে জাহাজের ভিতরে, সেই ক্ষেত্রে যদি ওই জাহাজের ভিতর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকে, তাহলে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে এটা মামলা রুজু করা যাবে, এদিন ধরে নেওয়া হবে যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছে। যেহেতু ভারতের কলকাতাতে এটা ঘটনা ঘটে গিয়েছে, ওখানে মামলা রুজু হয়েছে, তাহলে এখানে কলকাতা পুলিশের দায়িত্ব, ভারত সরকারের দায়িত্ব এটা ইনভেস্টিগেট করা, এটা আসামিকে আটক করা এবং এটা প্রকৃতভাবে এটা কি ঘটেছে, কে কে এর সাথে জড়িত, ওনারাই এটা ইনভেস্টিগেট করবে। শুধুমাত্র বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ পুলিশের কাছে যদি ভারতের বা কলকাতার পুলিশ যদি সহযোগিতা চায় যে এই হত্যাকাণ্ডের সাথে একজন বাংলাদেশে লুকিয়ে আছে, তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করো। যদিও বাংলাদেশের সাথে এর আগে বন্দি বিনিময় চুক্তি ছিল না ভারতের সাথে, আমার শেখ মুজিবুর হত্যাকাণ্ডের যে 2 জন ভারতে পালিয়েছিল, ওদেরকে আনার সময় ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কলকাতা পুলিশ ভারত সরকারের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বলবে, বাংলাদেশ পুলিশকে বলবে, শিলাস্কি রহমান বা অন্যান্য যারা অভিযুক্ত আছে তারা এখানে মানে তারা এই মামলার সাথে অভিযুক্ত বা সংশ্লিষ্ট, তাদেরকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হোক। কিন্তু আমার কাছে শুধু তা না, তাদেরকে তো এই কোর্টে পেশ করতে হবে, দে আর সাসপেক্টস। এই যে 3 জনকে যে আটক করা হয়েছে ঢাকাতে, তাদেরকে তো প্রডিউস করতে হবে কোর্টে। সো দেয়ার আর প্রসিজারাল ফ্লজ অলসো, সাবস্ট্যান্টিভ ফ্লজ তো আছেই, প্রসিজারাল ফ্লজও আছে।
জি জি, চন্দন নন্দী, আপনি যে কথাটা বলেছেন ওই কথাটা আমি বলতে চাচ্ছি। যেহেতু কলকাতা পুলিশে মামলা হয়েছে, তাহলে যে সমস্ত সন্দিগ্ধ যাদেরকে মানে আটক করা হয়েছে, বাংলাদেশ হোক আর ভারত হোক আর নেপাল হোক আর আমেরিকায় হোক, তাহলে এখানে কিন্তু ভারতের আদালতেই তাকে সোপর্দ করতে হবে, কারণ মামলাটা ওখানে রুজু হয়েছে। মামলাটা কিন্তু বাংলাদেশে রুজু হয় নাই। তাহলে আমার কাছে এখন প্রশ্ন জাগছে, তাহলে আমার ডিবি পুলিশ বা ডিবি হারুন নেপালে কেন গেলেন? এখানে ডিবি হারুনের কাজ কি? এখানে ডিবি হারুনের কাজ কি? কারণ ডিবি হারুন তো ইনভেস্টিগেটর না এখানে, বা এখানে বাংলাদেশ পুলিশকে তো ইনভেস্টিগেটর হিসেবে নিয়োগ করা হয় না। এটা ভারত সরকারের দায়িত্ব, কলকাতা সরকারের, কলকাতা পুলিশের দায়িত্ব যে এখানে কলকাতায় ঘটনাটা ঘটেছে এবং এটা মামলাটা ইনভেস্টিগেট করার এবং প্রকৃত সত্য উদ্ঘাটন করে এটি আদালতে উপস্থাপন করার দায়িত্ব কিন্তু কলকাতা পুলিশের। এখানে বাংলাদেশ পুলিশ ম্যাক্সিমাম যে কাজটা করতে পারে, ভারতের পুলিশ যদি কোনো সহযোগিতা চায়, কোন আসামিকে আটক যদি করার দরকার পড়ে, কারণ ভারতের পুলিশ বা কলকাতা পুলিশ বাংলাদেশের সীমানায় এসে তো অভিযুক্তকে আটক করতে পারবে না, আসামিকে আটক করতে পারবে না, সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সহযোগিতা নিতে হবে। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশ হলো বাংলাদেশ সীমানার ভিতর যদি কোনো অভিযুক্তকে আটক করে, তাহলে তাকে অ্যারেস্ট করে, যেহেতু ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে, তাকে হস্তান্তর করবে। কিন্তু আমার এখন প্রশ্ন যাচ্ছে, এই চন্দন নন্দীর সাথে কথা বলার পরে এবং চন্দন নন্দী যে সমস্ত পয়েন্ট উত্থাপন করলেন, এই পয়েন্ট উত্থাপন করার পরিপ্রেক্ষিতে আমার কাছে তো নতুন ভাবে আমাকে জিনিসটা ভাবতে হবে। যদিও আমি অনেকগুলো টক শোতে বলেছি, অনেকগুলোতে বলেছি যে আনার আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু এখন আমাকে নতুন করে বিষয়টা নিয়ে ভাবাচ্ছে। কারণ আপনি দেখেন 2018 সালে, যে 18 সালে নির্বাচনের পরে শেখ হাসিনা কিন্তু একই নাটক করেছিল, মানুষের অ্যাটেনশন গুলো ডাইভার্ট করার জন্য, এবং মানুষ যেন এই এই বিষয়গুলো, নতুন নতুন ইস্যু নিয়ে যাতে ব্যস্ত থাকে, এবং তার যে একটা একটা দিনের ভোট রাতে করেছে, এটা যেন মানুষ ভুলে যায়। ঠিক একইভাবে 2014 সাল এবং 2015 সালের আন্দোলনের পরে উনি কিন্তু একইভাবে কিন্তু মানে একই ধরনের কিন্তু নাটক উপস্থাপন করেছিল। তা আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই 2024 সালের নির্বাচনের পরে আপনার হাসিনা আক্তার, আপনার হয়তো অবশ্যই খেয়াল আছে, আপনার টকশোতে আমি বলেছি যে যে আপনার ওই যে রানা প্লাজায় যে 1200 লোক মারা গিয়েছে, সকল পত্র পত্রিকা, আন্তর্জাতিক মিডিয়া নিউজ, মানুষ শোকে স্তব্ধ। যে মানে একটা ঘটনায় বিল্ডিং ধসে 1200 লোক মারা গিয়েছে, শোকে স্তব্ধ। ওই সময়ের ভিতরে একটা জীবন্ত রেশমা নামের একটা মেয়েকে সেনাবাহিনীর একটা একটা ডিভিশনকে ব্যবহার করে, হেলিকপ্টার, মেশিন গান, ট্যাঙ্ক, ক্রেন ব্যবহার করে তাকে একটা জিম্মি বলছি, একটা মানে একটা রেশমা জীবন্ত মেয়েকে উদ্ধারের নামে যে নাটক করা হয়েছিল, এটি আসলে এটি আসলে ওই যে 1200 লোক মারা গেল এটাকে ভুলিয়ে রাখার জন্য, মানুষের মনোজগৎকে একটা ডাইভার্ট করার জন্য। আমার তো এখন চন্দন নন্দীর সাথে কথা বলার পরে এই জিনিসগুলো মনে হচ্ছে যে আসলে 2014 ইলেকশনের পরে, 2018 নির্বাচনের পরে, 2024 নির্বাচনের পরে মানুষের মনোজগৎকে ডাইভার্ট করার জন্য নতুন নতুন ইস্যু আনা হচ্ছে। যে এখন প্রশ্ন আসছে যে আসলেই কি আনারুল আজিম কি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিনা। কারণ উনি কিন্তু খুব মূল্যবান কথা বলেছে, যেটা আমার পুলিশম্যান হিসেবে এই জিনিসটা কিন্তু আমারও মাথায় আসে নাই। আপনি আপনি যেহেতু একজন মহিলা, আপনি তো কিমা সম্পর্কে একটা ধারণা আছে। কিমা করতে গেলে কিন্তু মাংসের টুকরো কিন্তু খুবই ছোট ছোট করা লাগে। তাহলে একটা মানুষের মাংস আপনি এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে করলেন। আবার ওই যে বলছেন আপনি, আপনি যদি বাথরুমে যান, বাথরুমে যদি ফ্লাশ করেন, তাহলে যদি আপনার স্টুল যদি কোনোভাবে একটু শক্ত থাকে, আপনি দেখবেন কিন্তু আপনার এই কমোড কিন্তু পরিষ্কার হবে না। ইভেন আপনি যদি কমোডের ভিতর যদি কোনো শক্ত জিনিস দিয়ে ফ্লাশ করার চেষ্টা করেন, তাহলে এই যে স্টুল বা এই ওই যে ফ্লাশের যে লাইনটা থাকে, পাইপটা থাকে, এটা কিন্তু একটা পর্যায়ে কিন্তু জ্যাম হয়ে যায়। তাহলে আপনি 4 কেজি মাংস পিন্ড, এটা তো শক্ত, এটা তো কোনো সব জিনিস না। তাহলে আপনি এটা ফ্লাশ করলেন, আর এটাই মাংস পিণ্ড গুলো আপনার এই যে পাইপ দিয়ে চলে গেল, এখানে কোনো জাম তৈরি হলো না। আর ওটা তো একটা ফ্ল্যাট, এটা তো বাসা বাড়িও না, এটা তো একটা ফ্ল্যাট। তার মানে একটা ফ্ল্যাটের সাথে আরেকটা ফ্ল্যাটের কমোড বা বাথরুমের যে পাইপ কিন্তু লিঙ্ক আপ। তাহলে এটা নিয়ে তো কেউ প্রশ্ন উত্থাপন করলো না, বা কোথাও যে এটা এটা যে আটকে আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা শুনি নাই। আবার আবার দেখেন উনি একটা মূল্যবান কথা বলেছে, ওনাকে ধন্যবাদ দিচ্ছি আমি। উনি ভারতীয় নাগরিক হয়েও উনি যে এইভাবে যে কলকাতার যে মুখ্যমন্ত্রী এগেনস্টে যে বললেন, আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি। কলকাতার যে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু আমরা কোনো বিবৃতি কিন্তু আমরা দেখি নাই, বা আমরা কিন্তু দেখছি না। উনি হোক আমাদের একটা অবৈধ বা অসাংবিধানিক প্রক্রিয়ায় উনি 3বারের এমপি, বাট উনি তো এমপি হিসেবে শপথ নিয়েছেন। উনি তো বাংলাদেশের পার্সপেক্টিভে, ভারতের পার্সপেক্টিভে ওনার পরিচয়, উনি 3বারের সাবেক 3বারের সংসদ। তো 3বারের যদি সংসদ হয়ে থাকে,
তাহলে আমি তো কলকাতা পুলিশের বা কলকাতা পুলিশ বা কলকাতা মুখ্যমন্ত্রী, ইভেন কলকাতার যে পুলিশ কমিশনার, ইভেন যে ওয়েস্ট বেঙ্গলের যে আইজিপি, তাদেরও তো আমি কোনো বক্তব্য দেখি না। এবং ওনারা যেটা এক এক সময় কলকাতা পুলিশ এক এক সময় এক এক কথা বলছে, তারা বলছে যে কখনো বলছে কসাই, কখনো বলছে রং ডিস্ট্রিক্ট। তাহলে এই ক্ষেত্রে আমার একটা সন্দেহ হচ্ছে যে এখানে রাষ্ট্রীয়ভাবে কি কোনো খেলা হচ্ছে কিনা, যেটা বাংলাদেশকে সহায়তা করা হচ্ছে, ভারতের পক্ষে বাংলাদেশকে সহায়তা করা হচ্ছে, যাতে মানুষ আর এই নির্বাচন নিয়ে 7ই জানুয়ারি যে একটা নির্বাচন হয়েছিল, একটা অবৈধ প্রক্রিয়া, একটা অসাংবিধানিক প্রক্রিয়া, একটা নির্বাচন হয়েছিল, এটা যাতে মানুষ ভুলে যায় এবং এটা নিয়ে যাতে আর কোনো আলোচনা হয় না, এরকম নাটক হচ্ছে কিনা বা নাটক মঞ্চস্থ হচ্ছে কিনা এখন আমি তথা আমাদের সবাইকে আবার নতুন করে ভাবাচ্ছে এবং ভাবতে হবে আফটার দ্য স্পিচ অফ চন্দন নন্দী। ধন্যবাদ।